জয় শ্রীকৃষ্ণ প্রিয় ছাত্রছাত্রীরা, আমি মিলন দাস তোমাদের সবাইকে মুক্তির পাঠশালার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের ইউটিউব চ্যানেল এবং অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন মুক্তির পাঠশালার মাধ্যমে জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার কোচিং দেওয়া হয়। জওহর নবোদয় বিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় দ্বারা অনুমোদিত বিদ্যালয়। এখানে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা প্রদান করা হয়। তোমরা যারা জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা ক্লাস 6 এর 2026 এর কোচিং নিতে চাইছো, তো আমাদের 7872602717 এই নম্বরে যোগাযোগ করো। আমাদের অফলাইন এবং অনলাইন উভয় মাধ্যমেই কোচিং প্রদান করা হয়। আমাদের অফলাইন সেন্টারগুলি পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া, চণ্ডীপুর, হেডিয়া, ভগবানপুর, ময়না, পুরুষোত্তমপুর, নন্দীগ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলার সবং তেমাথানিতে অবস্থিত। ঠিক আছে, তো চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। দেখো কি বলা রয়েছে, দেখো একটি গ্রামের 1/3 অংশ লোক অশিক্ষিত। যদি অশিক্ষিত লোকের সংখ্যা 2064 জন হয়, তবে গ্রামের শিক্ষিত লোকের সংখ্যা কত? একদম সহজ প্রশ্ন। কি বলেছে দেখো, গ্রামে কত অংশ অশিক্ষিত? 1/3 অংশ। এই বলেছে দেখো, একটি গ্রামের 1/3 অংশ লোক অশিক্ষিত। ঠিক আছে, তাহলে শিক্ষিত কতজন? 3 ভাগের মধ্যে 1 ভাগ যদি অশিক্ষিত হয়, তাহলে বাকিরা শিক্ষিত। তাহলে 3 ভাগের মধ্যে 1 ভাগ অশিক্ষিত হলে বাকি আর কত থাকছে? 2 ভাগ হচ্ছে শিক্ষিত। আমাদের সেই শিক্ষিতের সংখ্যাটাই বের করতে হবে। 3 ভাগের মধ্যে ক ভাগ অশিক্ষিত? 1 ভাগ অশিক্ষিত। ক ভাগ? 1 ভাগ হয়েছে। সেই 1 ভাগ অশিক্ষিত, সেটা সমান কতজন বলেছে? দেখো, যদি অশিক্ষিত লোকের সংখ্যা 2064 জন হয়, কতজন অশিক্ষিত? 2064 জন। যখন ভাগে বলছি ক ভাগ অশিক্ষিত না 1 ভাগ অশিক্ষিত, তাহলে সেই 1 ভাগ সমানই 2064 জন বলেছে। আমাদের জানতে চাই যে গ্রামের শিক্ষিত লোকের সংখ্যা। গ্রামের শিক্ষিত লোক কত ভাগ গো? 2 ভাগ। তাহলে 2 ভাগ বের করে নেব, একদম সহজ প্রশ্ন। 2 ভাগ সমান আমাদের কত হয়ে যাবে? 2064 কে 2 দিয়ে গুণ দিয়ে দাও। 4 2 8, 6 2 12, 2 হাতে 1, 2 2 4, 4128। অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। 3 ভাগে। এগুলো আরো কঠিন ভাবে করা যেতে পারে, এটা সবথেকে সহজ। কঠিন ভাবে কিভাবে? 1/3 ভাগ সমান 2064 দেয়া আছে, তুমি মোট লোক সংখ্যা বের করতে পারো, মোট গ্রামের সংখ্যা। সেখান থেকে এই 2064 বাদ দিলে তোমার হচ্ছে শিক্ষিত লোকের সংখ্যা বেরিয়ে যাবে। বা আবার এইভাবেও বলতে পারো যে হচ্ছে 2064 কে প্রথমে 3/1 দিয়ে গুণ করে 2/3 দিয়ে, তারপরে 2/3 দিয়ে গুণ করে দিলেও आंसर বেরিয়ে যাবে। সেই অনেক রকম ভাবে করা যেতে পারে। এটা সবথেকে সহজ পদ্ধতি, কনসেপ্ট পদ্ধতি। যে 1 ভাগ সমান এটা দেয়া আছে, তাহলে 2 ভাগ সমান কত হয়ে যাবে? 2 দিয়ে গুণ করলে 4168 জন সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন আমাদের কি বলা রয়েছে দেখো। একটি বাঁশের 0.1 অংশ কাদায় রয়েছে, 5/8 অংশ জলে, বাকি 2.7 মিটার জলের উপরে আছে। বাঁশটির দৈর্ঘ্য জানতে দিয়েছে। দেখো ছবি আঁকছি সুন্দর করে। কি বলেছে দেখো, একটা ধরো এইরকম একটা পুকুর রয়েছে। ঠিক আছে, পুকুরের নিচের অংশগুলোতে আমাদের কি রয়েছে? কাদা রয়েছে। এটা হচ্ছে কাদা রয়েছে। আর এই অংশগুলোতে কি আছে? এরকম জল আছে। এবারে একটা বাঁশ কি করা রয়েছে? এই পুকুরের মধ্যে পোতা রয়েছে। এবার আমরা যখন একটা বাঁশ পুকুরের মধ্যে এইভাবে রাখি, তাহলে কিছুটা অংশ এরকম কাদার মধ্যে থাকে, কিছুটা জলে থাকে, কিছুটা জলের উপরে থাকে। প্রশ্নে কি কি বলেছে দেখো, 0.1 অংশ কাদায় আছে। তাহলে কতটা কাদায় আছে? 0.1। 0.1। আচ্ছা, 5/8 অংশ জলে আছে। জলে কতটা আছে? জলে আছে 5/8। আচ্ছা দেখো, 0.1 কে আমি লিখে ফেলতে পারি 1/10 লিখতে পারি। 0.1 মানেই তো 1/10। তাহলে দেখো, যখন বলছি কাদায় কত অংশ আছে? 1/10 অংশ। যখন বলছি জলে কত অংশ আছে? 5/8 অংশ। তাহলে উপরে কতটা আছে? না, উপরে আছে 2.75 মিটার। এই যে দেখো, বাকি 2.75 মিটার জলের উপরে আছে। তাহলে জলের উপরে কত আছে? 2.75 মিটার। এবারে ভালো করে দেখো, যখন অংশে কাদায় বলছি তখন বলছে 1/10 অংশ। যখন বলছি জলে কতটা আছে? 5/8 অংশ। কিন্তু যখন বলছি জলের উপরে কতটা আছে, তখন অংশে না বলে কি বলে দিচ্ছে? বলে দিচ্ছে 2.75 মিটার। তাহলে আমাদের প্রথম কাজ হবে 3 ভাইকে সমান ভাগে ভাগ করা। সমান ভাগে ভাগ করা বলতে এই অর্থে যে এ অংশে আছে, এ অংশে আছে, তাহলে প্রথমে বের করব জলের উপরে কতটা অংশ আছে। তাহলে কাদায় আছে 1/10 অংশ, জলে আছে 5/8 অংশ। আমি প্রথমে বের করব জলের উপরে কতটা অংশ আছে। তাহলে কিভাবে করব দেখো, তাহলে জল আর কাদায় মিলে কতটা আছে? 1/10 আর 5/8 কে যোগ করে দাও। 10 আর 8 এর লসাগু কত হয়ে যাবে? 40। 10 4 40, 4 1 4, 8 5 40, 5 5 25।
25 আর 4 যোগ করলে 29/40। অর্থাৎ এই পুরো বাঁশটাকে যদি আমি 40 ভাগ করি, সেই 40 ভাগের মধ্যে 29 ভাগ জল আর কাদায় মিলে আছে। এই পুরো বাঁশটাকে যদি আমি 40 ভাগ করি, সেই 40 ভাগের 29 ভাগ জল আর কাদায় মিলে আছে। তাহলে কতটা জলের উপরে আছে? 29 ভাগ যদি জল আর কাদায় মিলে থাকে, তাহলে বলতে পারি বাকি 11 ভাগ আমাদের জলের উপরে আছে। এটা সুন্দর করে বুঝে ফেলতে হবে। তাহলে জলের উপরে কতটা আছে? 11 ভাগ আছে। সেই 11 ভাগ সমান কত বলেছে? 11 ভাগ সমান বলেছে 2.75 মিটার। এইভাবে সুন্দর করে কনসেপ্ট রাখবে, অঙ্ক ঝাড় আসবে যে 40 ভাগের মধ্যে 29 ভাগ জল আর কাদা মিলে আছে। তাহলে উপরে কতটা থাকছে? বাকি 11 ভাগ। সেই 11 ভাগ সমান কত বলে দিয়েছে? 2.75 মিটার। আমাদের কি বের করতে বলেছে? দেখো, বাঁশটার দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে বাঁশটা পুরোটা কত ভাগবো? বাঁশটা পুরোটা 40 ভাগ বের করে নাও। তাহলে 11 ভাগ সমান যদি 2.75 মিটার হয়, 1 ভাগ সমান কত হয়ে যাবে? 2.75 কে 11 দিয়ে ভাগ করে দাও। আমাদের পুরো বাঁশের দৈর্ঘ্য বের করতে বলেছে, অর্থাৎ পুরো 40 ভাগ বের করব। তাহলে 40 ভাগ বের করার জন্য আমরা কি করব? 2.75 কে 11 দিয়ে ভাগ করে 40 দিয়ে গুণ করব। গুণ করো তো প্রথমে 11 দিয়ে, হ্যাঁ দশমিকটা উঠিয়ে দাও। তাহলে 11 দিয়ে 22, 11 5 55, 0.25। 0.25 কে তুমি যদি 40 দিয়ে গুণ করো, এই যে উপরে দেখাচ্ছি দেখো, 0.25 কে তুমি যদি 40 দিয়ে গুণ করো, 25 আর 40 গুণ করলে 25 4 100, একটা শূন্য বসে গেল, 2 ঘর আগে দশমিক বসে যাবে, কেটে দাও। 10 মিটার আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কোনটাতে রয়েছে? দেখো অপশন সি তে রয়েছে। ঠিক আছে, পুরো বাঁশটার দৈর্ঘ্য আমাদের কত হয়ে যাবে? 10 মিটার আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। হলো। তাহলে প্রথমে এই দুটোকে অংশে যোগ করে মোট অংশ বের করে নেবে যে জল আর কাদায় মিলে কতটা আছে। তাহলে জলের উপরে কতটা আছে? না 11 ভাগ। এটা ঠিক লিখলাম তো? 29 আর 11, 9 10 2 3, হ্যাঁ 4 ঠিকই লিখেছি। তাহলে 1 ভাগ 11 ভাগ সমান যদি 2.75 মিটার হয়, 1 ভাগ বের করবে, 40 ভাগ বের করবে, 10 মিটার আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আমি আবারও বলছি, কাটাকুটি করতে গিয়ে আমার কোথাও ভুল হতেই পারে, সেটা তোমাদেরকে কারেকশন করে নিতে হবে। তোমাদেরকে ধরো আমি বললাম এখানে বিয়োগ করতে গিয়ে হয়তো 13 আসবে, আমি ভুলে 11 লিখে দিয়েছি, কিন্তু তোমাদের পদ্ধতিটা জেনে নিতে হবে যে কিভাবে অঙ্কটা করা হচ্ছে। সেইভাবে তোমাদের কোথাও যদি আমার ক্যালকুলেশনে ভুল হয়ে যায়, সেটা তোমাদেরকে ক্যালকুলেশনটা সঠিক করে কারেকশন করে তোমরা নিজেদেরকে সেটা করে নিতে হবে। ঠিক আছে, পদ্ধতিটা ভালো করে শিখে ফেলতে হবে। চলো পরবর্তী প্রশ্নে চলে আসছি। কি বলেছে দেখো, 51, 85 এবং 153 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সহজ একটা প্রশ্ন রয়েছে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে কি? যেটাকে আমাদের গসাগু বলে। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আমাদের কি বলে? গসাগু বলে। চলো করো। 51, 85 আর হচ্ছে 153 কত হয়ে যাবে গো? 17 দিয়ে দাও। 17 3 51, 17 5 85, 17 9 153 হয়েছে। আর তো যাবে না, তাহলে গসাগু আমাদের কত চলে এলো? 17। অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নবোদয়ের পরীক্ষাতে মোট 20টা প্রশ্ন থাকে, তার মধ্যে 17টা 18টা প্রশ্ন একদম তুমি সাধারণ লেভেলের অঙ্ক পাবে। ওই একটা দুটো তিনটে অঙ্ক যারা ভালো করে পড়াশোনা করছে, পুরো কনসেপ্ট দিয়ে ডেপথ দিয়ে সুন্দর করে জ্ঞান অর্জন করেছে, সেই একটা দুটো তিনটে প্রশ্ন তাদের জন্য থাকে। এবং আমরা চাই নবোদয়তে নেগেটিভ মার্কিং আনা হোক। ঠিক আছে, ধরো একটা ছেলে খুব ভালো প্রিপারেশন নিয়েছে এবং সে মানে রাত দিন কেটে একদম যাকে বলে ডন হয়ে গেছে। এবারে ধরো 2 3টে 5টা অঙ্ক কঠিন এসছে, সে এতটাই প্র্যাকটিস করেছে যে সেই কঠিন অঙ্কগুলো তার কাছে কিছু নয়, তাহলে সে সব জেনে সে উত্তর করছে। আর একটা ছেলে কি করছে, সে জানে না, সেগুলো আন্দাজে করে দিচ্ছে। আন্দাজে করে দেখা যাবে, আন্দাজে করা মানে কি, সেটা তার ঠিকও হয়ে যেতে পারে। তাহলে আমি একটা জিনিস জেনেছি, শিখেছি, সেখান থেকে করলাম, তাহলে আমিও 1.2 পাবো, 2.5 পাবো। আর ও ছেলেটা জানে না, ও আন্দাজে করে ওরও ঠিক হয়ে গেল, ও 1.25 পেলো। তাহলে আমি যে এত ভালো পড়াশোনা করলাম, পার্থক্যটা কিসের? সেই জন্য নবোদয় নেগেটিভ মার্কিং আনা উচিত, যে যাতে যারা শিওর জানবে না তারা যাতে ওই আন্দাজে করার আগে ভয় পায়। কারণ তার মাথায় এটা থাকবে যে ওটা যদি আমার ভুল হয়ে যায়, আমার নাম্বার কাটা যেতে পারে। সেই জন্য, কারণ আমাদের মুক্তির পাঠশালার যে প্রিপারেশনটা দেওয়া হয়, অনেকটা কঠিন লেভেলের প্রিপারেশন দেওয়া হয়। আমি চাই যে প্রশ্নে নেগেটিভ মার্কিং আসুক, যাতে ভালো ছেলেরা নবোদয়ের সুযোগ পায়। ঠিক আছে, ভালো ছেলেরা যাতে নবোদয়ের সুযোগ পায়। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো,
এক ব্যক্তির গতিবেগ একটি সাইকেলের গতিবেগের 3/4 অংশ। সাইকেলটি 192 মিটার অতিক্রম করতে 8 সেকেন্ড সময় নেয়। ব্যক্তিটি 54 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় নেবে? এগুলো এমনি সিম্পল অঙ্ক, জাস্ট দেখো কিচ্ছু নেই। কি বলেছে? এক ব্যক্তির গতিবেগ একটি সাইকেলের গতিবেগের 3/4 অংশ। সাইকেলটি 192 মিটার অতিক্রম করতে 8 সেকেন্ড সময় নিয়েছে। কে? সাইকেলটা। ভালো করে দেখো, সাইকেলটা কত পথ গিয়েছে? সাইকেলটা গিয়েছে 192 মিটার পথ গিয়েছে। কত সেকেন্ডে? 8 সেকেন্ডে। তাহলে আমরা বের করছি সাইকেলের গতি, বের করে নিচ্ছি। গতিবেগ কিভাবে বের হয়? তোমরা প্রত্যেকে জানো, দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে গতিবেগ বের হয়। কত দূরত্ব গিয়েছে? 192 মিটার দূরত্ব গিয়েছে। কত সময় গিয়েছে? 8 সেকেন্ডে গিয়েছে। তাহলে দূরত্বকে সময় দিয়ে ভাগ করে দাও। 192 কে 8 দিয়ে ভাগ করলে 8 2 16, 4 3 32, 8 4 32, 24 মিটার পার সেকেন্ড। এটা আমাদের কি আসবে? সাইকেলের গতিবেগ। প্রশ্নে বলেছে একজন ব্যক্তির গতিবেগ সাইকেলের গতিবেগের 3/4 অংশ। এবারে আমি ব্যক্তিটির গতিবেগ বের করছি। ব্যক্তির গতিবেগ, ব্যক্তির গতিবেগ কি বের হবে? প্রশ্নে বলেছে সাইকেলের গতিবেগ যেটা তার 3/4 অংশ। দেখো প্রশ্ন আবার পড়ে নাও। এক ব্যক্তির গতিবেগ একটি সাইকেলের গতিবেগের 3/4 অংশ। তাহলে সাইকেলের গতিবেগটা তো পূর্বে বের করে নিয়েছি। তাহলে তাকে 3/4 দিয়ে গুণ করলে আমি ব্যক্তির গতিবেগ পেয়ে যাব। তাহলে 4 দিয়ে গুণ করো, 4 6 24, 6 3 18 মিটার পার সেকেন্ড। এটা আমাদের কি বেরিয়ে যাবে? ব্যক্তিটির গতিবেগ বেরিয়ে যাবে। এবারে কি জানতে চেয়েছে প্রশ্নে? প্রশ্নে জানতে চেয়েছে ওই ব্যক্তিটি 54 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে ব্যক্তিটি। এবারে আমাদের সময় বের করতে বলেছে। সময় বের করতে হলে কি করতে হয়? দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করতে হয়। সময় বের করতে হলে দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করতে হয়। কত দূরত্ব যাবে? 54 মিটার দূরত্ব যাবে। গতিবেগ কত? না, গতিবেগ হচ্ছে 18 মিটার পার সেকেন্ড। ব্যক্তিটির গতিবেগ বের করব, সাইকেল জানতে চাইনি। ব্যক্তিটা দেখো বলেছে ব্যক্তিটা 54 মিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে ব্যক্তির গতিবেগ, তাহলে দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাব? সময় পেয়ে যাব। 18 3 54, 3 সেকেন্ড আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। 3 সেকেন্ড আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এগুলো একদম সাধারণ প্রশ্ন, শুধু প্রশ্নটাকে সুন্দর করে পড়তে হবে। আর যে কোনো যুদ্ধ জয়ের জন্য তোমার মাথাকে ঠান্ডা রাখতে হবে। তোমার মাথা যত কুল থাকবে, যত ঠান্ডা থাকবে, যেমন ধরো তুমি তো এমন নয় যে প্রিপারেশন নাও নিয়ে পরীক্ষার হলে চলে গেছো, তাহলে নবোদয়ের চিন্তা মাথা থেকে বের করে নিতে হবে। তোমার প্রিপারেশন যদি সঠিক থাকে, মাথা ঠান্ডা রাখো, কোনো অঙ্ক তোমার কাছে কঠিন হবে না। কোনো অঙ্ক তোমার কাছে কঠিন হবে না, তুমি যদি সঠিক প্রিপারেশন নিয়ে থাকো।